হ্যালো বন্ধুরা, এটা আমার প্রথম ভিডিও। সামনে অনেক কটা গভর্নমেন্ট এক্সাম আসতে চলেছে এবং সবথেকে স্কোরিং সাবজেক্ট যেটা থাকে এবং যেটা আমাদেরকে জানা অত্যন্ত প্রয়োজনীয় কোনো গভর্নমেন্ট এক্সাম ক্লিয়ার করার জন্য, সেটা হলো ম্যাথস এবং ইন্ডিয়ান হিস্ট্রি। তার সাথে সাথে আমাদেরকে ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান জিওগ্রাফি এই সমস্তরও যেমন প্রয়োজন রয়েছে। আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান হিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ টপিক, মডার্ন ইন্ডিয়ায় কিভাবে সুভাষচন্দ্র বোস নেতাজি হয়ে উঠলেন। ইতিহাস আমরা গল্পের ছলে, মজার ছলে যখন পড়ব, তখন ইতিহাসের সালগুলো মনে রাখতে আমাদের পরিশ্রম হবে না। আমরা খুব সহজেই ইতিহাসকে মনে রাখতে পারবো। ইতিহাস কয়েকটা ডেটের ক্রমান্বয় নয়। ইতিহাস হলো কিছু ডিসিশন যেটা ক্রমান্বয়ে একটা জিওগ্রাফিক্যাল ডেস্টিনেশন তৈরি করে, যেভাবে ভারত তৈরি হয়েছে। তো আমাদেরকে শুধুমাত্র রাট্টা মেরে মুখস্থ করে ইতিহাস পড়লে সেটা অনেকটা কঠিন মনে হতে পারে। তা আমরা গল্পের ছলে ইতিহাস পড়ব। তেমনই আজকে একটা ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করি। অধ্যায় কিংবা এপিসোড 1 হতে চলেছে, কারণ একটা এপিসোডে এত বড় গল্প আমরা টানতে পারি না। সুভাষচন্দ্র বোস কিভাবে নেতাজি হয়ে উঠলেন, এপিসোড 1। 1897 23শে জানুয়ারি উড়িষ্যার কটকে সুভাষচন্দ্র বোস জন্মগ্রহণ করেন। এই সালটা কেন আমরা মনে রাখবো? কারণ পরবর্তীতে উনার যখন ইতিহাস আমরা পড়ব, তখন ইমাজিন করতে আমাদের সুবিধা হবে কোন বয়সে কি হয়েছিল। এই সালটা আমরা মনে রাখবো, 1897। 1916 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে একটা ঘটনা ঘটে যায়। অটেনকে, একজন প্রফেসর ছিলেন, উনাকে কয়েকজন স্টুডেন্ট মিলে পেটান এবং এটা প্রুভ নেই কি আদৌ নেতাজি তার সাথে যুক্ত ছিলেন কি নেতাজি যুক্ত ছিলেন না, কিন্তু ওনাকে 2 বছরের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়। ইভেন কলকাতা ইউনিভার্সিটির কোনো কলেজে উনি পড়ার চান্স পান না। তো 1916-এ উনি প্রেসিডেন্সি কলেজে উনি পড়তেন। যখন কলেজ থেকে ওনাকে বের করে দেওয়া হলো এবং অন্য কোনো কলেজে উনি পড়তে পারবেন না, ঠিক তখনই ইউনিভার্সিটি ট্রেনিং কর্পস, এখানে উনি ট্রেনিং নেন। এটা ঠিক আজকের এনসিসির মতো, যদিও ইউটিসি সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে ইউটিসি, দেন ইউনিভার্সিটি অফিসার ট্রেনিং কর্পস করতে করতে 1948-এ এনসিসিতে রূপান্তরিত হয়। তো উনি যখন ইউটিসিতে ছিলেন তখন উনি ডিসিপ্লিন শেখেন, উনি মিলিটারি ড্রিল শেখেন, এই সমস্ত সেই টাইমকালে করেন। দেন 1918 আসে, উনি তখন স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন এবং 1920 খ্রিস্টাব্দে বাবার কথায় লন্ডন যান এবং আইসিএস এক্সাম ক্লিয়ার করেন, 4র্থ স্থান অধিকার করেন, 4th র্যাঙ্ক। বলা বাহুল্য, আইসিএস এক্সামে ফার্স্ট ইন্ডিয়া থেকে 1863-তে রবীন্দ্রনাথের দাদা সত্যেন্দ্রনাথ ট্যাগর, তারপর আরেকজন সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আরো অনেকেই পেয়েছেন, এবং 1920-তে নেতাজি সুভাষচন্দ্র বোস পেয়েছেন। কেন এই নামগুলো বললাম? আমাদের এক্সামে আসে যে ফার্স্ট কে পেয়েছেন, সত্যেন্দ্রনাথ ট্যাগর 1963। সুরেন্দ্রনাথ ব্যানার্জি কেন বললাম? সুরেন্দ্রনাথ ব্যানার্জির অনেক গল্প রয়েছে। ফার্স্টে যখন উনি পেলেন তখন এজ লিমিট ছিল 21। সুরেন্দ্রনাথ ব্যানার্জির পরে যখন লর্ড লিটন আসে 1878, তখন এজ লিমিট কমিয়ে 19 করা হয়, 19। ঠিক তখনও বেঙ্গল থেকে আইসিএস এক্সামে পাশ করেন, কিন্তু 1920-তে সুভাষচন্দ্র বোস করেন, তখন তার এজ ছিল 23। তো যাই হোক, ওনার এজ ছিল 23। সুরেন্দ্রনাথ ব্যানার্জির স্টোরিটা কি? উনি যখন ফার্স্টে পান তখন ওনাকে কেস করতে হয় যে না, ওনার এজ, উনি চান্স পেয়েছেন কিন্তু ওনাকে চাকরি জয়েন করতে দেওয়া হয় না। তো উনি কেস করেন এবং বলেন যে বাংলার সময় হিসেবে উনি 21 ইয়ার্সের মধ্যে আছেন। তো উনি জবে
জয়েন করেন, কিন্তু 2 বছর পর ওনাকে আবার বের করে দেওয়া হয় জব থেকে। তো সেটার একটা স্টোরি আছে, আমরা পরবর্তীতে পড়বো। সত্যেন্দ্রনাথকে নিয়ে যখন পড়বো, সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে নিয়ে পড়বো যখন, তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। আজকে আমরা নেতাজিকে ফোকাস করছি, তো আমরা নেতাজিতে ফিরে আসি। তো 1920-তে উনি যখন আইসিএস পাস করেন, তখন মনের মধ্যে একটা ডাইলেমার সৃষ্টি হয়। দাদা শরৎচন্দ্র বসু মেজদা বলতেন উনি চিঠি পাঠান এবং জিজ্ঞেস করেন যে একসাথে তো দুটো পসিবল না, আমি ব্রিটিশদের হয়ে চাকরিও করব এবং দেশ সেবাও করবো, এটা তো পসিবলই না। তো কি করা যায়? তখন উনি ইন্ডিয়াতে 1921-এ রিজাইন করলেন, ইন্ডিয়াতে ফিরে আসলেন এবং ফার্স্ট গান্ধীজির সাথে দেখা করলেন। তো 1921 উনি ইন্ডিয়াতে আসলেন। তখন ইন্ডিয়াতে চলছে নন কর্পোরেশন মুভমেন্ট। সরকারি যত অফিসালয় আছে, যারা লেজিসলেচারে আছে, সরকারি দপ্তরে যারা আছে, তারা রেজিগনেশন দেওয়া শুরু করলো, অসহযোগ করা শুরু করলো গভর্নমেন্টের সাথে। গান্ধীজি অসহযোগ আন্দোলনের ডাক দেন এবং এই সময় নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্ডিয়াতে আসেন। উনি ফার্স্টে গান্ধীজির কাছে যান। গান্ধীজি জানান, বাংলায় চিত্তরঞ্জন দাস আছে, তুমি চিত্তরঞ্জন দাসের কাছে যাও এবং ওখান থেকে শুরু করো। এবার সিআর দাস, নেতাজি আছে তো সিআর দাস না থাকলে তো গল্পই হবে না। যেমন গান্ধীজির পলিটিক্যাল গুরু ছিল গোখলে, গোখলের পলিটিক্যাল গুরু ছিলেন রানাডে, তেমনি নেতাজি সুভাষচন্দ্র বোসের পলিটিক্যাল গুরু ছিলেন চিত্তরঞ্জন দাস। উনি কলকাতায় ফিরলেন এবং চিত্তরঞ্জন দাসের আন্ডারে শুরু করলেন তার জার্নি দেশ স্বাধীনের। চিত্তরঞ্জন দাসের সাথে আলোচনায় চিত্তরঞ্জন দাস তার পোটেনশিয়াল, তার দূরদর্শিতা, তার চিন্তা ভাবনা শুনে আপ্লুত হন এবং তাকে ন্যাশনাল কলেজ অফ কলকাতা, ন্যাশনাল কলেজ অফ ক্যালকাটাতে প্রেসিডেন্সি, ন্যাশনাল কলেজ অফ ক্যালকাটার প্রেসিডেন্ট, কলেজের প্রিন্সিপাল ওনাকে বানিয়ে দেন। এবার ন্যাশনাল কলেজ অফ ক্যালকাটা, আমি একটু আগে বলছিলাম যে ইতিহাস কোনো সময়ের মুখস্থ নয়, এটা কিছু কনসেপ্ট যেটা ইতিহাসটাকে তৈরি করে। এবার আমরা যদি চিন্তা করি, উনি পড়তেন প্রেসিডেন্সি, যেখানে একটা প্রফেসর ছিলেন অটেন, যে ইন্ডিয়ান নাগরিকদের, ইন্ডিয়ান স্টুডেন্টদেরকে একটু ডিসক্রিমিনেট করত, কিন্তু তিনি হলেন ন্যাশনাল কলেজ অফ ক্যালকাটার প্রিন্সিপাল। কে বানিয়েছে? চিত্তরঞ্জন দাস। এবার আমরা এই দুটো কলেজের একটু স্টোরিটা পড়ে নিই। প্রেসিডেন্সি কলেজ রাজা রামমোহন রায় এবং ডেভিড হেয়ার বানিয়েছিলেন, ঠিক 1820 এই সময় বানিয়েছিলেন এবং ক্রমান্বয়ে এটা 1855-এ ব্রিটিশ গভর্নমেন্ট আন্ডারটেক করে এবং প্রেসিডেন্সি নাম করেন। পরবর্তী প্রেসিডেন্সি কলেজ, বর্তমানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। ন্যাশনাল কলেজ অফ ক্যালকাটা, প্রেসিডেন্সি কলেজ আছে, স্কটিশ চার্চ কলেজ আছে, দেন ন্যাশনাল কলেজ অফ ক্যালকাটা কিংবা ন্যাশনাল কলেজ, এটা বেঙ্গল ন্যাশনাল কলেজ। এটার প্রয়োজন কিভাবে ছিল? তো 1905 খ্রিস্টাব্দে যখন বঙ্গভঙ্গ আন্দোলন হয়, তখন ন্যাশনালিস্টরা চিন্তা করেন যে আমাদের নিজের দেশের কোনো একটা স্কুল কলেজ হওয়া উচিত। তখন প্রেসিডেন্সি বঙ্গভঙ্গতে সবাই বয়কট শুরু করলো, প্রেসিডেন্সি কলেজ থেকে বয়কট শুরু করলো। তো নিজেদের একটা কলেজ স্কুল প্রয়োজন, অনেক কটা কলেজের প্রয়োজন, স্কুলের প্রয়োজন। তখন ন্যাশনাল কাউন্সিল এডুকেশন বানানো হয় 1906-এ। 1905-এ কি হলো? বঙ্গভঙ্গ হলো। 1906 খ্রিস্টাব্দে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বানানো হলো এবং ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনের আওতায় বানানো হলো ন্যাশনাল কলেজ অফ ক্যালকাটা, যেটা বর্তমানে যাদবপুর ইউনিভার্সিটি নামে পরিচিত। এবার এই ন্যাশনাল কলেজ অফ ক্যালকাটা ফার্স্ট প্রিন্সিপাল ছিলেন অরবিন্দ ঘোষ। এবার ক্যারেক্টারগুলো সব মিলে যাচ্ছে, সিআর দাস, অরবিন্দ ঘোষ এবং নেতাজি। তো সিআর দাস হলো দেশবন্ধু। কেন দেশবন্ধু ছিলেন? সিআর দাস খুব বড় মাপের উকিল ছিলেন, কিন্তু ফ্রিতে লড়তেন। কাদের জন্য? যারা রাজদ্রোহের কারণে কেস লেগে থাকতো, জেলে থাকতো, তাদের হয়ে লড়তেন। তো যখন ক্ষুদিরাম বোস মুজাফফরপুরে বোম মারলেন, কিংসফোর্টকে মারার জন্যে,
কিন্তু মিসেস অ্যান্ড মিস্টার কেনেডি মারা গেলেন। ঠিক তখনই অরবিন্দ ঘোষ এবং আরো কিছু ক্যারেক্টার আছে, এটা স্টোরি তো আমাকে আলাদাভাবে একদিন বলতেই হবে। অরবিন্দ ঘোষের ভাই, বিবেকানন্দর ভাই, যেমন বারীন্দ্র কুমার ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত, এই সমস্ত ক্যারেক্টারকে ফাঁসি থেকে বাঁচিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে নিয়ে আসা, এই সমস্ত সিআর দাস করেছিলেন। তো ইনি একজন ফেমাস লয়ার ছিলেন, চিত্তরঞ্জন দাস, ইনি সেই চিত্তরঞ্জন দাস। তো যাই হোক, চিত্তরঞ্জন দাস উনাকে ন্যাশনাল কলেজ অফ ক্যালকাটা প্রফেসর প্রিন্সিপাল বানান, এবং তখন ইলেকশন হয়। এবার ইলেকশনের এই সময় যে 1919-তে 1919 খ্রিস্টাব্দে চেমসফোর্ড, মন্টেগু চেমসফোর্ড যে রিফর্ম নিয়ে আসেন, মন্টেগু চেমসফোর্ড 1919-এ যে অ্যাক্ট নিয়ে আসেন, সেই অ্যাক্টের আওতায় ভোট হয় 1923-তে। এবার এখানে একটা ভাববার বিষয় আছে, যখন সবাই বয়কট করে নিল, কংগ্রেস যখন টোটালি বয়কট করে নিল যে আমরা গভর্নমেন্টের কে সাহায্য করব না, তখনই অলরেডি 1918 খ্রিস্টাব্দে তখন জানা গেছে যে মন্টেগু কি রিফর্ম আনতে চলেছে। আমাদেরকে তো অনেক গল্প বলেছিল যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যদি আমরা হেল্প করি তাহলে ব্রিটিশরা আমাদেরকে স্বাধীনতা দিয়ে দেবে, আমাদেরকে নিজস্ব সেলফ গভর্নমেন্ট বানাতে দেবে, আমাদের হোম রুল চলছিল। কিন্তু যখন 1917 খ্রিস্টাব্দে পরে দেখা যাচ্ছে ঠেঙ্গা কিছুই দেবে না, আবার সেই গল্প আমরা দিব, আমরা করব। তো সেই সময় থেকেই একটা গান্ধীজি এবং কংগ্রেসের মধ্যে একটা, ওনারা বুঝতে পারেন যে আমাদেরকে তো ভাই স্বাধীনতা দিচ্ছে না, তার বদলে কি দিচ্ছে, রোলের ট্যাক্স দিচ্ছে, এই পাঞ্জাবের অমৃতসরের এই ঘটনা ঘটাচ্ছে, জালিয়ানওয়ালাবাগের ঘটনা ঘটাচ্ছে। তো এগুলো সব বলনে কা বাত হ্যাঁ, কুছ নেই মিলেগা, আমাদেরকে নন কোঅপারেশন মুভমেন্টে যেতে হবে। এটা ইভেনচুয়ালি আমাদের নন কোঅপারেশন মুভমেন্টে আসতে হয়েছে। কিন্তু এরই মাঝখানে একটা ঘটনা ঘটেছে, যখন 1918 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যেই সুরেন্দ্রনাথ ব্যানার্জি কংগ্রেস তৈরি করতে এবং দেশের মধ্যে একটা সংগঠন তৈরি করতে বড় ভূমিকা গ্রহণ করেছিলেন, সেই সুরেন্দ্রনাথ ব্যানার্জি বললেন আমরা লিবারেল দল তৈরি করব, আমরা লিবারেল দল তৈরি করব যেখানে আমরা সাপোর্ট করি 1919 কিংবা যতগুলো রিফর্ম হয়েছে আমরা সাপোর্ট করি, এবং কনস্টিটিউশনাল পাথ দিয়েই আমাদেরকে রিফর্ম আনতে হবে, এটা ওনারা বিলিভ করতেন। এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জি কংগ্রেস থেকে টোটালি বেরিয়ে গিয়ে নিজেরা একটা দল তৈরি করলেন, সেটার নাম হলো লিবারেল। এটা সুরেন্দ্রনাথ ব্যানার্জির লিবারেল দল হলো, খুব ভালো কথা। প্লাস কংগ্রেসের মধ্যে এখনো আছে চিত্তরঞ্জন দাস, সেই গান্ধীজি নেতাজিকে বলেছিল ভাই তুমি যাও চিত্তরঞ্জন দাসের আন্ডারে তুমি দেশ স্বাধীনের লড়াই করো। তখনও অতটা কেউ বুঝতে পারেনি কে সুভাষ চন্দ্র বোস কি হতে চলেছে গুরু। তো যাই হোক, এবার সুরেন্দ্রনাথ ব্যানার্জি তো খুলে নিয়েছে লিবারেল পার্টি, চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু দুজন বলছে দেখো নন কোঅপারেশন মুভমেন্ট তো খুব ভালো করছো, কিন্তু যখন 1922-তে চৌরি চৌরা ঘটলো, আগুন লাগিয়ে দিল পুলিশ ফাঁড়িতে, এবং তাদের যে সমস্ত কনভিক্ট ছিল তাদেরকে মদন মোহন মালভিয়া তাদের হয়ে লড়াই করেছিল। যাই হোক, তো 1922-তে যখন হলো, তারপর 1923-তে আমাদের গান্ধীজিকে জেল করে দিল। 1923 থেকে 6 বছরের জেল ছিল, বাট 1924-এ এমন পেট ব্যথা শুরু হয় যে অ্যাপেন্ডিক্সের সার্জারি করার জন্য ওনাকে ছাড়া পড়ে, এবং আমরা দেখতে পাই উনি ফার্স্ট প্রেসিডেন্ট হয় কংগ্রেসের, ওয়ান অ্যান্ড অনলি প্রেসিডেন্ট হয়। সেটা যাই হোক, তো 1922-তে যখন নন কোঅপারেশন মুভমেন্ট গান্ধীজি উঠিয়ে নিলেন, তখন চিত্তরঞ্জন দাস বললেন যে দেখো সব ঠিক আছে, কিন্তু আমাদের মনে হয় যেখানে আমরা আইন বানাচ্ছি লেজিসলেচারে, মানে যেখানে ল বানাচ্ছি, সেখানে আমাদেরকে যুক্ত হওয়া উচিত। যুক্ত হয়ে আমাদেরকে, যদি আমাদের কথা মতো সব জিনিস তৈরি হয় তো ঠিক আছে, যদি না হয় তাহলে আমরা কাজ আটকে দেব, আমরা কাজ করতে দিব না তাদেরকে। এইভাবে আমরা দেশ রিফর্ম আনাতে, দেশ স্বাধীন করতে আমরা কন্ট্রিবিউট করতে পারবো। কিন্তু যারা বাকি কংগ্রেসের নেতারা ছিল তারা বলছে না, আমরা কোনোভাবেই ওনাদের সাথে থাকবো না, আমরা আলাদাই থাকবো। তো কংগ্রেসের মধ্যে আবার ডিভাইড শুরু হয়ে গেল, একদল বললো আমরা জয়েন করব, আরেকজন হলো না আমরা কিছু করবো না, যেভাবে আছে ওইভাবেই থাকবো। তো ওরা হয়ে গেল নো চেঞ্জার্স, আমরা কোনো চেঞ্জ করব না। আর আরেক দল বললো যে না, আমরা যাব এবং
কাজে অবস্ট্রাক্ট করবো, আটকাবো, ওরা হয়ে গেল স্বরাজিস্ট। তো স্বরাজিস্ট অর স্বরাজ পার্টি, এটা যখন কংগ্রেস দেখলো যে অলরেডি একবার ডিভাইড হয়ে গেছে লিবারেল পার্টি, ভাই আবার যদি ডিভাইড করি তাহলে অসুবিধা আছে, তো ওরা কি করলো, ডিভাইড করতে দিল না, বললো ইলেকশন লড়বো, ফুল সাপোর্ট স্বরাজিস্টকে, চিত্তরঞ্জন দাসকে ফুল সাপোর্ট ভাই আমার তরফ থেকে। কিন্তু দুজন আলাদা আলাদা হয়ে গেল, বাট স্বরাজিস্টকে ফুল সাপোর্ট ছিল কংগ্রেসের। তো 2023 সালে যখন ইলেকশন হয়, 2023 সালে 1923 সালে যখন ইলেকশন হয়, তখন স্বরাজিস্ট পার্টি খুব ভালো মার্জিনে জিতে আসে। ইউনাইটেড প্রভিন্স, বেঙ্গল প্রভিন্সে ভালো রেজাল্ট করে, এবং ফার্স্ট মেয়র হয় কলকাতার চিত্তরঞ্জন দাস, আর ফার্স্ট সিইও নেতাজি সুভাষ চন্দ্র বোস, চিফ এক্সিকিউটিভ অফিসার সুভাষ চন্দ্র বোস। এবং তার সাথে সাথে তিনি ফরওয়ার্ড বলে একটা পত্রিকা, যেটা সিআর দাস চালনা করতেন, সেটার এডিটিং শুরু করেন। এইভাবে আর্লি স্টেজে চিত্তরঞ্জন দাস সুভাষচন্দ্র বোসকে স্বাধীনতা সংগ্রামের ফিল্ডে ইন্ট্রোডিউস করান, এবং তিনি সিও পদ গ্রহণ করেন। এর পরের এপিসোডে আমরা দেখব উনি জেল যান, কি কি ঘটনা ঘটে। ক্রমান্বয়ে আমরা লাস্ট অব্দি যাব, দেশ স্বাধীন পর্যন্ত, শুধুমাত্র নেতাজি কেন্দ্রিক, সুভাষচন্দ্র বোস কেন্দ্রিক। এখানে কিন্তু আমরা গান্ধীজি, আরো অনেক ক্যারেক্টার আছে যেগুলোকে আলোচনাই করিনি, যতটা ইজি পেরেছি ততটা ইজি ভাবে বুঝিয়েছি। আমাদের অঙ্কের ক্লাস ওইভাবে চলতে থাকবে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্লাসও চলতে থাকবে, অনলাইনে ইউটিউবে ভিডিও আসতে থাকবে, আর অফলাইনে যদি কেউ ক্লাস করতে চাও তাহলে হয়তো পুজোর পর থেকে আমরা স্টার্ট করব, এবং খুব গল্পের মাধ্যমে। এবার এক্সাম বেসিসে আমরা কিন্তু পড়বো, এটা যে এক্সাম আছে, যেমন সিভিল সার্ভিসের এক্সামে আমরা ডিটেলসে পড়বো, কোনো ইজি এক্সাম আছে যেমন প্রাইমারি টেট আছে, কিংবা পুলিশের কোনো এক্সাম আছে, সেই এক্সামে যেভাবে কোশ্চেন আসে সেই প্যাটার্নে আমরা পড়বো। আজকের জন্য টাটা, আবার নেক্সট এপিসোডে দেখা হচ্ছে।